না না, আমি ক্লাস 8 এর বইয়ে বলছি। ওখানে একটা হতে পারে। হুম। ঠিক আছে। তো যাই হোক আর কি, আমাদের এখনো পর্যন্ত যেটা হলো আর কি, যে নবীনতম রাজ্য কোনটা? তেলেঙ্গানা। তেলেঙ্গানা। আর নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল কি? দাদরা। দাদরা। দাদরা নগর হাভেলি দমন দিউ। হ্যাঁ, দাদরা নগর হাভেলি দমন দিউ। আচ্ছা, এবার আমরা ভারতবর্ষের ভূপ্রকৃতি এই বিষয়টা আজকে দেখে নেব, ঠিক আছে? দেখো, এছাড়াও এই যে আমাদের রাজ্য পুনর্গঠনের ক্ষেত্রে একটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে ছিটমহল। ল্যান্ড মানে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের যে ল্যান্ড বাউন্ডারি মানে এই মানে হয়েছিল না, সেটা ছিটমহল। এই বিষয়টা একটু জেনে নিতে হবে। ছিটমহল মানে হচ্ছে কিছু কিছু অঞ্চল আছে বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে, যেগুলো হচ্ছে প্রায় মানে বিতর্কিত, বহু বিতর্কিত। মানে কিছু অংশ বাংলাদেশের মধ্যে চলে যাচ্ছে, আবার কিছু দেশের বাংলাদেশের অংশ, মানে ল্যান্ড বাংলাদেশ, কিন্তু সেখানে ভারতবর্ষের মানুষরা থাকে। ফলে কি হয়, ওই মানুষগুলো ভারতেরও সুবিধা পায় না, আবার বাংলাদেশের সুবিধা পায় না। এই রকম সমস্যা অনেক দিন ধরে হয়ে আসছিল। তো তার পরবর্তীকালে 2019 সালে আর কি, এই 19 সালে না, 2015 সালে নরেন্দ্র মোদী আর শেখ হাসিনা উদ্যোগে আর কি এই ছিটমহল বিনিময় হয়। ঠিক আছে? ভারতবর্ষের এবং বাংলাদেশের প্রায় ওই 200টার মতো, ঠিক আছে, ছিটমহল ছিল। এই ছিটমহল বন্টন হয় যে ভাই আমার এই এলাকাটা তোমরা নিয়ে নাও। ছিটমহল মানে কি, ছোট ছোট একটা অঞ্চল, মানে পাড়া বা গ্রাম করতে পারা যায়। ঠিক আছে? সেই ধরো এই পাড়াটা মানে একটা পাড়া, এটা বাংলাদেশের অংশ। ঠিক আছে? তো বাংলাদেশ এবং বর্ডারে অবস্থান করছে, বুঝতেছো? বর্ডারে অবস্থানের কারণে একবারে প্রবলেম হতো, ওখানকার জনগণরা সুবিধা পেত না, কোনো জায়গার সুবিধা পেত না, তারা কোন দেশের নাগরিক সেটাও আইডেন্টিফাই হতো না। ফলে কি সমস্যা তৈরি হয়েছিল। এই সমস্যা সমাধানের জন্য 2015 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর শেখ হাসিনা দুজনে কি করো, ছিটমহল হস্তান্তর করলো। ঠিক আছে? ভারতবর্ষের প্রায় 130টা ছিটমহল বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়, এবং বাংলাদেশের 15টা ছিটমহল, 15টা না সরি 95টা ছিটমহল মহল ভারতবর্ষে মানে চলে আসে। ছিটমহল মানে কি বলতো, এক একটা ছোট ছোট অঞ্চল। ওকে, যেখানে ছড়িয়ে মানুষ, ছিটিয়ে থাকা অঞ্চল ছিটমহল। হ্যাঁ ছড়িয়ে ছিটিয়ে থাকা অঞ্চলকে বলা হয় ছিটমহল। হ্যাঁ, ধরো এই মানে এখানে একটা ওখানে একটা ছোট ছোট অঞ্চল আর কি, মানে কি বলবো, এইরকম ধরো। ওদের খুবই কষ্টের জীবন স্যার, কোনো সুবিধা পেত না ওরা। হ্যাঁ, ধরো এই বর্ডার, তো এই বর্ডার, এই বর্ডারে এখানে একটা অঞ্চল আছে, এখানে একটা অঞ্চল আছে, এইখানে একটা অঞ্চল আছে, বাংলাদেশ, এটা বাংলাদেশ, আর এটা ইন্ডিয়া। এবার এই এইরকম আছে, এইরকম আছে, এরকম আছে। তো এবার কি হলো, এখানে ধরো বাংলাদেশ, এখানকার লোকেরা এখানকার লোকেরা এইদিকেও আসে, আবার এখানকার লোকেরা আবার এইদিকেও আসে। মানে এরা দুজনের খায়, দুজনের প্রকৃতি মানে ল্যান্ড খায়, প্রকৃতির হাওয়া খায়, কিন্তু সরকার যেগুলো দেয় সেগুলো এরা পায় না। এখান থেকে যেগুলো আসে সেগুলো এরাও পায় না। বুঝছি ভাই, আমি তো ইন্ডিয়ার লোক। বলছে না, তুমি বাংলাদেশের লোক, তোমার পাবে না। এবার বাংলাদেশ বলছে না, তুমি ইন্ডিয়ায় থাকো, তোমাদের দেবো না। বহু বিশাল মুশকিল। ফলে কি হয়, এই ছিটমহলগুলো বিনিময় করা হয়। ভারতবর্ষে এই দিকে যেগুলো ধরো 195টা ছিটমহল ধরো, এগুলো হচ্ছে ভারতে ছিল, এগুলো ভারতে ছিল। ভারতে বলছে ভাই আমাদের 195টা, সরি 130টার মতো ছিটমহল এই যেহেতু বাংলাদেশের বর্ডারের মধ্যে আছে, ভাই তোরা নিয়ে নে যা। ঠিক আছে? আর আমাদের বাংলাদেশের দিকে ছিল 95টা মতো। ঠিক আছে? বাংলাদেশ শেখ হাসিনা বলছে ভাই তোমরা এটা নিয়ে নাও, যা, তোমাদের দিয়ে দিলাম। তো পেয়ে গেল, বাংলাদেশ পেলে 130টা ছিটমহল, আর নরেন্দ্র মোদী বলছে ভাই ঠিক আছে আমি 95টা নিই। ঠিক আছে, যদি লোকেরা শান্তি থাকে, এখানকার লোকেরা সুবিধা পায়। তো 95টা বাংলাদেশ প্রধানমন্ত্রী নিল, এই সব বাংলাদেশ না, আমাদের মোদী নিল 95টা। আর শেখ হাসিনা বলছে ভাই ঠিক আছে আমি 130টা নিয়ে নিচ্ছি, আমাদের এখানে 130টা আছে। হ্যাঁ, এই যে চুক্তি হলো, এটাকে বলা হয় ছিটমহল চুক্তি। 2015 সালে হয়। ঠিক আছে? আর আরেকবার লাইনটা বলুন, লিখবো। মানে কটা 130টা বাংলাদেশকে দেওয়া হয়েছে, লেখো আর ভারতের বাংলাদেশ থেকে
লেখো 2015 সালে ছিটমহল চুক্তি সম্পন্ন হয়। ভারতের 130টি ছিটমহল বাংলাদেশে অবস্থিত এবং বাংলাদেশের 95টা ছিটমহল ভারতে অবস্থিত। স্যার এই লাইনটা আরেকবার। দেখো 2015 সালে ছিটমহল বিনিময় কাজ সম্পূর্ণ হয়। ভারতের 130টি ছিটমহল বাংলাদেশ এবং বাংলাদেশের 95টা ছিটমহল ভারতের সঙ্গে বিনিময় হয়। সাহেলি ক্লাসে আছো? সাহেলি, আচ্ছা চলো। আচ্ছা এবার চলো আমাদের ভারতবর্ষের ভূপ্রাকৃতিক বিভাগ, এর পরে যে পার্টটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে ভারতবর্ষের ভূপ্রাকৃতিক বিভাগ। ভারতকে মানে ভূপ্রাকৃতিগত দিক থেকে মানে ভারতবর্ষ হচ্ছে ভূপ্রকৃতি বৈচিত্র্য ব্যাপক, ঠিক আছে, উত্তর থেকে দক্ষিণ পূর্ব পশ্চিমে ব্যাপক একটা বৈচিত্র্য দেখা যায়। সেইখানে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলা হয় ভারতবর্ষকে। কেন পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলা হয়? কারণ ভারতবর্ষের ভূপ্রকৃতি, জলবায়ু এবং হচ্ছে সবকিছুর স্বাভাবিক উদ্ভিদের ব্যাপক বৈচিত্র্য। মানে কি, এখানে সবকিছু পাওয়া যাবে, এখানে এমন কিছু নেই যে এখানে পাওয়া যায় না। এখানে পাহাড় থেকে পর্বত থেকে শুরু করে হ্যাঁ মানে সমভূমি, মালভূমি, হ্রদ, গিরিখাত সবকিছু এখানে পাওয়া যায়। মানে ভূমিরূপগত দিক থেকে ব্যাপক ভূমিরূপগত বৈচিত্র্য রয়েছে। পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে এরকম বৈচিত্র্য সেখানে রয়েছে। হ্যাঁ, ভারতবর্ষ যদি ঘুরতে পারো তাহলে তুমি সারা পৃথিবীকে ঘুরে নেবে, এরকম একটা বলা হয়। কেন? কারণ পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ হচ্ছে ভারতবর্ষ, ঠিক আছে। আর এটা ভূমিরূপগত দিক থেকে ঠিক সেরকম ভারতবর্ষের এই ভূমিরূপগত দিক থেকে ভারতবর্ষকে মোটামুটি ভূগোলবিদরা বা ভৌগোলিকরা মোটামুটি 6টা-7টা ভাগে ভাগ করেছে, ঠিক আছে। ভূপ্রাকৃতিগত দিক থেকে। ওকে, সেই অঞ্চলগুলো কি কি আমরা একটু জেনে নেব, ঠিক আছে। ভারতবর্ষের ভূপ্রাকৃতিক বিভাগগুলো জেনে নেব। দেখো ভারতবর্ষকে ভূপ্রাকৃতিকগত দিক থেকে কয়েকটা ভাগে ভাগ করা হয়, আমি একটু বলে দিচ্ছি। প্রথমত পার্বত্য অঞ্চল, ঠিক আছে, পাহাড়ি অঞ্চল বা পার্বত্য অঞ্চল, যেটা কোথায় অবস্থিত? উত্তরে অবস্থিত। এটাকে আবার দুটো ভাগে ভাগ করা, একটা হচ্ছে উত্তরে পার্বত্য অঞ্চল আর একটা উত্তর পূর্ব অঞ্চলে উত্তর পূর্বে পার্বত্য অঞ্চল। এটা যদি ভাগ করা হয় দুটো ভাগে, একটা পাহাড়ি অঞ্চল মানে পার্বত্য অঞ্চল, পার্বত্য অঞ্চলকে দুভাগে, একটা হচ্ছে উত্তরে পার্বত্য অঞ্চল আর একটা উত্তর পূর্বে পাহাড়ি অঞ্চল বা পাহাড়ি অঞ্চল। ওকে, তারপরে দেখো এর নিচে রয়েছে দেখো এই সমভূমি অঞ্চল, মানে এই সিন্ধু আর এটা গঙ্গা, এই সিন্ধু এবং গঙ্গা সমভূমি নিয়ে একটা অঞ্চল তৈরি করে দিচ্ছে, ভূপ্রকৃতি তৈরি করেছে, যেটা বলা হয় সমভূমি অঞ্চল, ঠিক আছে। তারপরে নিচের দিকে দেখো মালভূমি অঞ্চল, দেখো এই যে দাক্ষিণাত্য মালভূমি, ছোটনাগপুর মালভূমি, এই এই অঞ্চলটাকে বলা হয় উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, ঠিক আছে। দেখতে পাচ্ছ ডেকান ট্র্যাপ লেখা আছে, ডেকান প্লেটো, এটা বিন্ধ্য রেঞ্জ, সাতপুরা রেঞ্জ, ছোটনাগপুর রেঞ্জ। তো এটা হচ্ছে কি একটা মানে মালভূমি অঞ্চল। ওকে, এটা একটা প্রাকৃতিক ভাগ। আর একটা রয়েছে দেখো এই এটা ছাড়াও এই দেখো উপকূলে এই অঞ্চলটা হচ্ছে পাশা কোস্টাল রিজিয়ন, দেখো কোস্টাল এরিয়া, এটা হচ্ছে উপকূল অঞ্চল। এটা একটা এই গুজরাট থেকে শুরু করে এই উপকূল বরাবর মুম্বাই, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ হয়ে উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত, এটা হচ্ছে উপকূলীয় সমভূমি অঞ্চল বা উপকূলীয় অঞ্চল। এটা এইখান থেকে অনেক পরীক্ষায় প্রশ্ন আসে, মানে সব পার্ট থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল, সমভূমি অঞ্চল সব জায়গা থেকে হয়। তবে এই মানে সব জায়গা থেকে হয়, এগুলো আমাদের পড়তে হবে, ঠিক আছে। আর একটা কি আছে, দ্বীপ অঞ্চল, দেখো এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে আর এইদিকে লাক্ষাদ্বীপ আছে, হ্যাঁ, ছোট ছোট দ্বীপ অঞ্চল, এই দ্বীপ অঞ্চল। ওকে, এই হচ্ছে ভারতবর্ষের ভূপ্রাকৃতিক বিভাগ, ঠিক আছে, বোঝা গেল। এবং ভূপ্রাকৃতিক যতগুলো আমরা
ভূপ্রাকৃতিক বিভাগ পড়লাম, তাদের মধ্যে সব থেকে বড় ভূপ্রাকৃতিক বিভাগ কোনটা হবে যদি বলা হয়, আর সব থেকে ছোট কোনটা হবে বলো? সব থেকে ছোট দ্বীপটা হবে, আর সব থেকে বড় উত্তরে পার্বত্য অঞ্চল। তাই কি? কে বলবে? সমভূমি সবথেকে বড় মালভূমি, সবথেকে বড় মালভূমি অঞ্চলটা। সমভূমি না, মালভূমি ভূমিটা তো অঞ্চল। ডিসপ্লে হচ্ছে না ম্যাপে। মালভূমি অঞ্চল হবে। দেখো এই সব থেকে বড় ভূপ্রাকৃতিক রিজিয়ন হচ্ছে মালভূমি অঞ্চল। ওকে, ও পৃথিবী, হ্যাঁ পৃথিবী বলছে না ভারতে? ভারতের পড়া, এখন তো ভারতের পড়াশোনা হচ্ছে। ঠিক আছে, ক্ষেত্র মানে ক্ষেত্রফলের দিক থেকে, এরিয়াগত দিক থেকে সব থেকে বড় ভূপ্রাকৃতিক রিজিয়ন হচ্ছে কি মালভূমি অঞ্চল, হ্যাঁ পেরেছিলাম। এবং ছোট লেখো দ্বীপ অঞ্চল। এটা একটু লিখে নাও। তাহলে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলো সবকটা লিখে নিয়েছো যেগুলো বললাম। উত্তরে পার্বত্য অঞ্চল, হ্যাঁ, উত্তরে যে পার্বত্য অঞ্চলটা বললেন ওটাকে আবার দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, ওই দুটো ভাগ কি? একটা লেখো উত্তরে পার্বত্য অঞ্চল, আর একটা উত্তর পূর্বে পাহাড়ি অঞ্চল। ওকে, সবচেয়ে বড় কি বললেন? লেখো সবচেয়ে বড় ভূপ্রাকৃতিক অঞ্চল হলো মালভূমি অঞ্চল। উপদ্বীপীয় মালভূমি অঞ্চল লিখলে আরো ভালো হবে, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। আর ছোট লেখো ছোট দ্বীপ অঞ্চল। ক্ষুদ্রতম লেখক, ক্ষুদ্রতম লেখক দ্বীপ অঞ্চল। ছোট কি বললেন? দ্বীপ অঞ্চল, দ্বীপ অঞ্চল। আচ্ছা, এবার আমরা হয়েছে দ্বীপ অঞ্চল। আচ্ছা, আগের দিন আমরা একটা জিনিসকে স্কিপ করে গেছি, এই যে বর্ডার এরিয়া এবং আন্তর্জাতিক সীমানা, এগুলো কি বলেছি? আন্তর্জাতিক সীমানা আর বর্ডার, দেখো আমি তবুও বলে দিচ্ছি। সীমান্ত রেখা, ভারত ও পাকিস্তানের মধ্যে যে সীমান্ত রেখা আছে সেটাকে বলা হয় র্যাডক্লিফ লাইন। ভারত, পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি ভারত পাকিস্তানের যে সীমারেখা সেটাকে বলা হয় র্যাডক্লিফ লাইন। যদিও সেটা বাংলাদেশের মধ্যেও আগে প্রথম অবস্থায় বাংলাদেশ ছিল, তো সেইখানে ভারত ও পাকিস্তানের সীমারেখা র্যাডক্লিফ লাইন। এটা একটু যদি না লেখা থাকে লিখে নাও। আচ্ছা, নেক্সট হচ্ছে ভারত, ভারতের সঙ্গে অরুণাচল প্রদেশ বা লাদাখ যেটা বলা যায় ভারত আর চীনের মধ্যে, এটাকে বলা হয় ম্যাকমোহন লাইন। ওকে, ম্যাকমোহন লাইন যেটা হচ্ছে অরুণাচল প্রদেশের মধ্যে লাদাখে অবস্থান করছে, ভারত ও চীনের সীমারেখা। এরকম মনে হবে যে এইগুলো এইরকম এই বর্ডার গুলো, তা কিন্তু নয়। এটা হচ্ছে ভারত আর অরুণাচল প্রদেশ যেটাকে বলা হয় লাদাখ, ভূপ্রাকৃতিগত দিক থেকে ভারতের সঙ্গে চীনের যে সীমারেখা সেটাকে বলা হয় কি ম্যাকমোহন লাইন। ওকে, আরেকটা পার্ট আছে ভারতবর্ষের সঙ্গে আফগানিস্তান, এই উত্তর পূর্ব অঞ্চলে আফগানিস্তান রিজিয়ন রয়েছে, ঠিক আছে, যেটা পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে অন্তর্গত। ভারতের সঙ্গে আফগানিস্তানের যে সীমারেখা আছে সেটাকে বলা হয় ডুরান্ট লাইন। এবার ভারতের ভারতের কাশ্মীর, ঠিক আছে, আর পাকিস্তানের কাশ্মীর, এলওসি যেটাকে বলা হয় লাইন অফ কন্ট্রোল, এলওসি। এটাকে কি বলা হয়, মানে এলওসি। স্যার আরেকটা কি বললেন? ভারত চীন, আরেকটা কি বললেন? ভারত আফগানিস্তান ডুরান্ট লাইন। আরেকটা লাইন আছে সেটা এলওসি, লাইন অফ কন্ট্রোল, এলওসি লিখে নাও, লাইন অফ কন্ট্রোল, এলওসি। এটা কার কার মধ্যে রয়েছে? দেখো ভারত এর কাশ্মীর, ভারত এবং পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে, মানে পক এর মধ্যে ভারত এবং পাক অধিকৃত কাশ্মীরের সীমারেখাকে বলা হয় এলওসি, লাইন অফ কন্ট্রোল। আর একটা রয়েছে এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এলএসি। তারপরে লেখো এলএসি, এখান থেকে চীনের।
অক্সাই চীন আর ভারতের। অক্সাই চীন যেটা বলে সেটা। হ্যাঁ এলএসিটা কোথায় থাকে? এটা এলএসি এই অক্সাই চীন মানে লেখো লাইন, ফুল ফর্মটা লেখো আগে। লেখো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এটা আছে কোথায়, লেখো ভারত এবং চীনের লাদাখ অঞ্চল বা অক্সাই চীন অঞ্চল। ভারত আর চীনের লাদাখ অঞ্চল বা অক্সাই চীন অঞ্চল। আচ্ছা এবার চলো, এই হয়ে গেছে, এবার চলো নিচের দিকে আসি। নিচের দিকে কচ্ছের রণ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কচ্ছের রণ, গুজরাটের কাছে অবস্থান করছে কচ্ছের রণ। এটা হচ্ছে কচ্ছের রণ, এই অঞ্চলটা। দেখো এই জায়গাটায় নদী আছে একটা, দেখো নদী, ঠিক আছে। এটা লেখা আছে দেখো 24 ডিগ্রি, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ হ্যাঁ 24 ডিগ্রি, এটা হচ্ছে আচ্ছা হ্যাঁ এই 24 ডিগ্রি প্যারালাল, এটা হচ্ছে 24 ডিগ্রি প্যারালাল। এই 24 ডিগ্রি প্যারালাল হচ্ছে ভারত আর পাকিস্তানের এই কচ্ছের রণের রিজিয়ন, মানে ভারত ও পাকিস্তানের সীমারেখা, সেটা কোথায়? কচ্ছের রণে। এটা অতটা পড়া হয় না বা অতটা ইয়ে করা হয় না, এটা ডিপলি ইয়ে করলে এই কচ্ছের রণের মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে যে সীমারেখা সেটাকে বলা হয় 24তম প্যারালাল। বোঝা গেল? লিখে নাও 24তম প্যারালাল। ভারত কাশ্মীরের ব্র্যাকেটের মধ্যে লেখো কচ্ছের রণ অঞ্চল। হয়েছে? আরেকটা আছে নিচের দিকে চলে যায়, সেটা হচ্ছে ওটা ভারতের 24তম সীমারেখা। 24তম প্যারালাল। আরেকটা আছে লেখো ভারত আর শ্রীলঙ্কার মাঝে, সেটা হচ্ছে আদম ব্রিজ বা পক প্রণালী। দেখে নাও পক প্রণালী বা আদম ব্রিজ, ভারত আর শ্রীলঙ্কা। কক প্রণালী কি বর্ডারের মধ্যে পড়ে? বর্ডারের মধ্যে পড়ে না, আন্তর্জাতিক হ্যাঁ, সীমা। প্রণালী তো এখন গোটা পৃথিবীতে কত আছে, হ্যাঁ মানে মানে এটা মানে ওটা সীমানা নির্ধারণ করছে, তাই তো? দুটোকে ডিভাইড করেছে। ডিভাইড করে দিয়েছে। হুম। হ্যাঁ প্রণালী বা কি বললি? আদম ব্রিজ বা পক প্রণালী। বলো। বলছি কচ্ছের রনের ওখানে যে আরেকটা লাইন আছে স্যার ক্রিক লাইন, তাহলে ওটা কোনটা? হ্যাঁ স্যার পিক লাইন। আরেকটা ওটাও তো বাউন্ডারি ক্রিয়েট করছে না? হ্যাঁ 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 এটাও লিখেছিলাম স্যার পিক লাইন। এটাও ওই স্যার পিক লাইন কচ্ছের রনের কাছে, এটাও স্যার পিক লাইন বলা হয়। ওটাও লিখে নাও। স্যার আরেকবার বলুন কি বললেন? ওই কচ্ছেরনের ওই জায়গাটাই স্যার ক্রিক এইটা করেছিল, বুঝলে? স্যার ক্রিক লাইন বলা হয়, এটা আগে লিখেছিলাম ও না আচ্ছা হ্যাঁ স্যার ক্রিক লাইন বুঝতে পেরেছি। অমিতা? এটা একবার না লিখেছিলাম। স্যার লেখা নেই লেখা নেই। হ্যাঁ একবার লিখেছিলাম তো স্যার ক্রিক লাইন, আমার তো মনে পড়ছে, হয়তো কোথাও। এটা নিয়ে তো ডিসপিউট আছে না এই জায়গাটা? হ্যাঁ মধ্যে ইন্ডিয়ার মধ্যে মানে হয়। এই যেটা কচ্ছেরনের কাছে লিখে নাও স্যার ক্রিক লাইন, ভারত ও পাকিস্তানের সে রিজিয়নে স্যার ক্রিক লাইন। আর আরেকটা সে তো সেটা তো এই 24তম প্যারালালটাকেই বলা হয়, একই তো। ওটা অন্য অন্য নামই তো সার্কিট লাইন হ্যাঁ ওই নাকি? আমি তো ওটাই জানতাম। হ্যাঁ হ্যাঁ ওটাই বলা হয়। আচ্ছা আরেকটা বাদ গেছে, কি বলতো? হুম? 10 ডিগ্রি 9 ডিগ্রি। না 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 ওটা না। এইটা হচ্ছে এলএসিটা বললেন স্যার? সুন্দরবনের ওই অংশে। আম্পায়ার ও হাজেস ওটা হচ্ছে লাইন। ডাম্পিয়ার ও হাজেস লাইন। হাজেস লাইন। হ্যাঁ ওটা একটু লিখে নাও, ভারত আর বাংলাদেশের সুন্দরবন। আরেকটা 3 মাইলটা ওটা কি তাহলে? 3 মাইল না কি একটা বলে? 3 বিঘা করিডোর 3 বিঘা করিডোর। হ্যাঁ 3 বিঘা করিডোরটা কি? ওটাও তো ওটাও বাংলাদেশ। বাংলাদেশ আর এর মধ্যে 3 বিঘা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। জমি দিয়ে দিয়েছে। 3 বিঘা করিডোর মানে কি লিজ দেওয়া হচ্ছে, ভারত বাংলাদেশকে লিজ দিয়েছে 3 বিঘা করিডোর।
ড্যাম্পিয়ার হজেস লাইন লেখো সুন্দরবনের সীমারেখা। তাহলে 3 বিঘা করিডোরও কি এর মধ্যে পড়ে, ওই ছিটমহল চুক্তির মধ্যে? না না, আপনি ধরে দিয়েছেন বলছেন, 3 বিঘা করিডোর, হ্যাঁ হ্যাঁ, এটা সীমার মধ্যে লিজ দিয়েছে বলছেন ওই জন্য। লিজ দিয়েছিল। এটা এই কুচবিহার জেলায়, কুচবিহারের এই অংশে। হ্যাঁ স্যার আগেরটা নামটা কি বললেন, আরেকবার বলুন। সুন্দরবন ওইটা লেখো ড্যাম্পিয়ার ও মানে হাইপেন দিয়ে লেখো হজেস, ড্যাম্পিয়ার হজেস লাইন। আচ্ছা, এবার আন্তর্জাতিক সীমানাটা পড়লাম। এবার আমরা ভারত ও মানে সব থেকে বেশি আন্তর্জাতিক সীমারেখা রয়েছে কোন দেশের মধ্যে? ভারত আর বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের সাথে ভারত লিখে নাও। 4096 কিলোমিটার। হ্যাঁ, দেখো ভারত ও বাংলাদেশের মানে আন্তর্জাতিক সীমানা সর্বাধিক রয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে, সর্বাধিক। আর স্যার পৃথিবীর মধ্যে বললে চীন আর রাশিয়া 14টা দেশের সীমানা রয়েছে। না, চীন আর রাশিয়া না, আন্তর্জাতিক সীমানা স্যার আমেরিকা কানাডা, কানাডা, আমেরিকা কানাডা। হ্যাঁ, আমেরিকা কানাডা তো। আমেরিকা কানাডা। হ্যাঁ, যেটা কত নম্বর প্যারালাল বলো তো? 49। 49 38 নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়া। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যদি বলা হয় একটা বলো তো সব থেকে ছোট জেলার নাম কি? ছোট জেলা? হ্যাঁ, কলকাতা, জেলা। মানে ওয়েস্ট বেঙ্গল। না না, সে তো পশ্চিমবঙ্গে। মাহে মাহে হ্যাঁ, মাহে। ভারতবর্ষের মধ্যে সব থেকে ছোট জেলা হচ্ছে মাহে। মাহেটা কোথায় বলো রেঞ্জ তো? মিলিয়ে মারপিট। কেরালা, কেরালার কেরালাতে। হ্যাঁ, আর এটা মাহেটা তো তামিলনাড়ুতে। না না, কেরালা। কেরালাতে অবস্থান করছে। আর যদি বলে সব থেকে বড় ডিস্ট্রিক্ট? কচ্ছ। 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 হ্যাঁ, কর্ণাটিক ওয়ারে কি ফ্রেঞ্চের সাথে আর মানে অ্যাংলো ব্রিটিশদের এখানেই মারপিট হয়েছিল? কর্ণাটকে কোথায়? না, কর্ণাটিক ওয়ার মাহে মাহে নিয়ে হয়েছিল না? না না, মাহেতে কোথায়? মাহেতে হয়নি, ওটা তো মহীশূরে হয়েছিল। মাহে না, ওটা মহীশূর। মহীশূর মানে কর্ণাটক, আগে মহীশূর নাম ছিল। কর্ণাটিক ওয়ার। ও হ্যাঁ, কর্ণাটকের যুদ্ধ যেটা বলা হয়, 3টে কর্ণাটকের যুদ্ধ হয়েছিল না? প্রথম কর্ণাটকের যুদ্ধ, দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ, তৃতীয় কর্ণাটকের যুদ্ধ। সিংহ মহীশূরের যুদ্ধ। হ্যাঁ স্যার, হ্যাঁ, বলো। বলছি আপনি ক্লাসটা রেকর্ড করছেন? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, চলো এবার আমরা পড়বো ভারতবর্ষের এই সবকিছু হলো, মানে ভূপ্রাকৃতিক বিভাগ হলো, সবকিছু হলো। তো এবার আমরা পড়বো ভারতবর্ষের যে উপকূলীয় সমভূমি অঞ্চল আছে, এইগুলো একটু আমরা জেনে নেব। ঠিক আছে, উপকূলীয় সমভূমি, এটা দেখো। উপকূলীয় সমভূমি অঞ্চল আমরা যেটা পড়বো সেটা আজকে একটু এটা দেখে নেবো, কারণ হচ্ছে অনেকটা টাইম চলে গেছে আর এই সময়ের মধ্যে। আচ্ছা, মাহে কোনে বলা হলো, কোন স্টেটের মধ্যে পড়ে? কেরালা। 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 দেখো, তো স্যার গুগল দিয়ে দেখাচ্ছে পুডুচেরি। হ্যাঁ, ওই পুডুচেরির মধ্যেই পড়ে যাচ্ছে, কেরালার পুডুচেরি। ইউনিয়ন টেরিটরি পুডুচেরি দেখাচ্ছে। পুডুচেরি তো ইস্টার্ন সাইডে আছে। পুডুচেরিরই 4টা যে ভাগ, সেটার মধ্যে মাহে পড়েছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি। কিন্তু ওটা অ্যাকচুয়ালি কেরালাতেই আছে মাহে জায়গাটা। 3 জায়গায় আছে না, 3টা স্টেটে ছড়িয়ে পুডুচেরির জায়গাগুলো। হ্যাঁ, পুডুচেরি 3টে রাজ্যে আছে, বুঝলে? কেরালা, তামিলনাড়ু আর হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ। স্যার আমার একটা কোশ্চেন ছিল, স্যার আপনি আছেন? হুম হুম, আছে। বলছি এই 2011 পরে সেন্সাস হচ্ছে না কেন? সেন্সাস সেই কত বছর আগে হয়েছিল, এখনো কোনো কিছু হচ্ছে না, কোনো হ্যাঁ, নিউ রিপোর্ট নেই।
সেই পুরোনো গুলোকে নিয়েই হচ্ছে, মানে কোনো মানে কারণ আছে কি ভেতরের কোনো খবর, মানে নাকি অন্য কোনো কিছু ব্যাপার? ভুলে গেছি মনে হয়। সেন্সটা ডিজিটালি তো হয়েছে স্যার বলছে, ডিজিটাল হলে কিন্তু এখনো ডাটা পাবলিশড হয়নি। হয় না কেন? যেটা কি মদ খেয়ে ঘুমাচ্ছে নাকি গাঁজা খেয়ে শুয়ে আছে? সে তো আমি সেই করোনার পরেই শুনেছিলাম যে ডিজিটালি হচ্ছে, ওটা করোনার জন্য হয় ডিজিটালি হচ্ছে, ওটা কিন্তু তারপরে আর সরকারকে হচ্ছে গিয়ে না কেন? জিজ্ঞেস করুন। হ্যাঁ, না এরা তো সবকিছু যদি ভোটের রেজাল্ট এই ২ দিনের মধ্যে হয়ে যায় ডিজিটালি হয়ে, মানে আর এটা সেন্সাস পাবলিশ হতে এরা মানে কি বলবে? এরা সবই সব ক্ষেত্রেই কাজ মানে সব গাঁজা খেয়ে শুয়ে ভোটটাই তো হয় টাইম টু টাইম, আর কি হয়? হ্যাঁ, হ্যাঁ। তুমি বলো ২৪ হয়ে গেল এটা, ২৪ সাল। তবুও যদিও হলে প্রবলেম আর নতুন করে আবার মুখস্থ করতে হবে। চাকরি পরীক্ষাতে এসব নতুন, নতুন করে মুখস্থ করতে হবে। এটা একটা সমস্যা, না হয়নি ভালো হয়েছে। হুম, তাই না? স্যার আপডেট করা তো একদমই দরকার, তাই। এটা বলছি। সবকিছু হচ্ছে আর ওইটুকু মুখস্থ করলে কি হয়ে যাবে? সেই। এখন ওইরকম আসছে না তো, এখন আসছে 2001-এ কেমন ছিল, 2011-তে কেমন হয়েছে, এমনি মতন কোশ্চেন আসছে। হুম। আচ্ছা চলো উপকূলীয় সমভূমি অঞ্চলটা একটু হেডিং করো। উপকূলীয় সমভূমি অঞ্চল। হয়েছে? করেছো? দেখো আরব সাগর, আরবিয়ান সি অ্যান্ড বি অফ বেঙ্গল, অর্থাৎ আরব সাগর এবং বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে অবস্থান করছে উপকূলীয় সমভূমি অঞ্চল। ঠিক আছে? উপকূলীয় সমভূমি অঞ্চলের বিস্তার কোথা থেকে কোন পর্যন্ত? গুজরাট হয়ে পাশে আপনার এ পর্যন্ত পশ্চিমবঙ্গ। গুজরাট থেকে, হ্যাঁ গুজরাট থেকে একেবারে আমাদের পশ্চিমবঙ্গ পর্যন্ত এই উপকূলীয় সমভূমি অঞ্চল বিস্তার বিস্তার মানে বিস্তৃত। ওরে ভাই, ঠিক আছে? তো এই উপকূলীয় সমভূমি অঞ্চল টোটাল লেন্থ কত? 7,515 কিলোমিটার। হ্যাঁ লেখো 2100 কিমি না উপকূলের দৈর্ঘ্য? লেখো ভারতের উপকূলীয় সমভূমি। 7,500। হ্যাঁ আর দুটো আছে একটু দুটো লেখাতে হবে। লেখো ভারতের উপকূলের মোট দৈর্ঘ্য, উপকূল রেখার মোট দৈর্ঘ্য 6100 কিমি। হ্যাঁ তাই বলুন, ওটাই তো পড়েছি। এবার ওটা আইল্যান্ড বাদে। হ্যাঁ এবার প্যারা চেঞ্জ করে লেখো ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য ব্র্যাকেটের মধ্যে লিখবে দ্বীপ এবং দ্বীপপুঞ্জ সহ স্যার স্যার 6,000 কত বললেন? 6100 কিমি। ওকে, আচ্ছা এবার চলো উপকূল রেখার, এবার দেখো উপকূল রেখা মানে আমাদের যে মানে ইনল্যান্ড ল্যান্ড রয়েছে না, এই ল্যান্ডের মানে মূল ভূখণ্ডের উপকূল রেখার দৈর্ঘ্য 6100 কিমি। আর যদি বলা হয় মোট উপকূল রেখার দৈর্ঘ্য তখন কি হবে? এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তারপরে লাক্ষাদ্বীপ, এদের উপকূল রেখাগুলো যোগ হবে। যোগ হলে 7516। হ্যাঁ এগুলো যোগ হলে তখন হয়ে যাবে, লেখো 7516 কিমি। আচ্ছা এই উপকূল রেখা যত উপকূল অঞ্চল রয়েছে, এই উপকূল অঞ্চলের মধ্যে যদি রাজ্যগত দিক থেকে আমরা ভাগ করি, দেখো রাজ্য স্টেট পেটা আছে এখানে একটা ম্যাপ। গুজরাটের কোস্টাল লাইন বেশি। ম্যাপ নেই এখানে। গুজরাট হাইয়েস্ট। হ্যাঁ গুজরাটের সব থেকে মানে কোস্টাল লাইনের দিক থেকে সব থেকে বড় কোন রাজ্য? লেখো গুজরাট। গুজরাট। আর সবচেয়ে ছোট গোয়া। আর তারপর কে, গুজরাটের পর কে? অন্ধ্রপ্রদেশ না হ্যাঁ তামিলনাড়ু? লেখো তামিলনাড়ু। হ্যাঁ উপকূল রেখার দৈর্ঘ্য সব থেকে বেশি আছে গুজরাট প্রথম, দ্বিতীয় লেখো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। ওকে, আচ্ছা যদি বলা হয় এবার যদি আমরা হোল মানে পুরো দিক থেকে দেখা যায়, মানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যদি ধরা হয় কেন্দ্রশাসিত অঞ্চলগত দিক থেকে,
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপকূল রেখা সব থেকে বড় কিন্তু, ঠিক আছে। মানে যদি গুজরাট অপশন না থাকে তাহলে আমরা কি দেব, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যদি থাকে তাহলে কি হবে, আন্দামান। আন্দামান হবে। এটা একটু লিখে নাও। দেখো উপকূলীয়, এই জায়গাটা আরেকবার বলুন। হ্যাঁ লেখো উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য সর্বাধিক আন্দামান। বলুন। হ্যাঁ বলছি তো, লেখো উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য সর্বাধিক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। আচ্ছা, সব থেকে বড় পড়লাম, সব থেকে ছোট পড়লাম, এই ছোট পড়া হয়নি, বলো তো সব থেকে ছোট উপকূল রেখা কোন রাজ্যে রয়েছে? গোয়া। 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 হ্যাঁ গোয়া। আর আমাদের পশ্চিমবঙ্গ উপকূল রেখার দৈর্ঘ্য বেশি গোয়ার থেকে। হ্যাঁ হ্যাঁ, গোয়ার থেকে বেশি। আর পশ্চিমবঙ্গের উপকূলের মধ্যে সব থেকে বেশি পূর্ব মেদিনীপুর। মনে আছে তো, এটা একটা প্রশ্ন ছিল। একদম, অনেক অনেকক্ষণ ধরে আলোচনা চলছিল এটা নিয়ে। কি হবে, দক্ষিণ 24 পরগনা হবে নাকি মেদিনীপুর হবে? পূর্ব মেদিনীপুর। মেদিনীপুরের দৈর্ঘ্য বেশি। এটাও লিখে নাও, মানে মাইক্রো লেভেলের পড়াশোনা এটা প্রশ্ন। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল, মানে অনেক বিতর্ক হয়েছিল। মানে উপকূল রেখা লেখো, পশ্চিমবঙ্গের দিক থেকে সব থেকে বড় উপকূল রয়েছে পূর্ব মেদিনীপুরে। ওকে, আচ্ছা এবার এবার চলো। হ্যাঁ এবার দেখো, আমরা এই উপকূল রেখাগুলোকে আমাদের ভূপ্রাকৃতিকগত দিক থেকে চারটে ভাগে মূলত মানে অনেকগুলো ভাগ আছে, তবে মূলত চারটে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি উত্তর সরকার এই দিক থেকে আসি, মানে গুজরাট থেকে শুরু করি। গুজরাট থেকে মানে প্রথমত কোঙ্কণ উপকূল। কি বললাম, কোঙ্কণ উপকূল। এই কোঙ্কণ উপকূল সাধারণত মহারাষ্ট্র আর গোয়াকে নিয়ে মানে বিস্তৃত কোঙ্কণ উপকূল। ওকে, তারপরে মানে অ্যাকচুয়ালি গুজরাট উপকূল, তারপরে কোঙ্কণ উপকূল। উপকূলগত দিক থেকে একটু ভাগ বলে দিচ্ছি। এটা গুজরাট উপকূল, মানে গুজরাট রাজ্যের মধ্যে প্রথম বিস্তৃত কোঙ্কণ উপকূল লিখবো তো? কোঙ্কণ উপকূল। তারপরে লেখো কোঙ্কণ উপকূল। প্রথমে গুজরাট, তারপর কোঙ্কণ। প্রথমে গুজরাট উপকূল, তারপরে কোঙ্কণ উপকূল। ওকে, আচ্ছা আমি একটু বলে দিই, লিখতে হবে না, শোনো লেখনি আমি একটু বলে দিই, তারপরে নাহলে অসুবিধা হবে। আমি লেখা একটু ভাগগুলো বলে দিন, পরপর লিখে নিই, তারপরে আপনি বলুন না। আচ্ছা, প্রথমে এই গুজরাট রাজ্যে অবস্থান করছে গুজরাট উপকূল, তারপরে কোঙ্কণ উপকূল, মানে এটা হচ্ছে স্পেশালি মহারাষ্ট্র আর গোয়ার মধ্যে বিস্তৃত কোঙ্কণ উপকূল। তারপরে আছে মালাবার উপকূল, ঠিক আছে। চেন্নাই পোর্ট পড়ে তো মালাবার পড়ে। স্যার হ্যাঁ কেরালা তো। গুজরাটের পরে কাথিয়াবাদ আছে না একটা, তারপরে কোঙ্কনি আছে। গুজরাটের মধ্যেই পড়ে যাচ্ছে ওটাকে, মানে ওটা এইটা আচ্ছা আচ্ছা। কাথিয়াবার বলা হয়। এটাকে কাথিয়াবার, এটাকে কাথিয়াবার বলা হয় উপকূল। এটা হ্যাঁ গুজরাট হ্যাঁ। উপকূলের মধ্যেই অবস্থান করছে। স্যার এটা কেন, মানে এত হাই সিসমিক জোন কেন? হাই সিসমিক জোন কারণ হচ্ছে এই জায়গাটা তো ফল্ট রিজিয়ন না, এই জায়গাটা তো ফল্ট রয়েছে, মানে চ্যুতি অঞ্চল রয়েছে এই জায়গাটা। এই অঞ্চলটা চ্যুতি অঞ্চল রয়েছে বলে ওই অত্যাধিক বেশি এখানে মানে মানে ভূমিকম্প হয়, হাই সিসমিক রিজিয়ন বলা হয় গুজরাটের এই কচ্ছ রিজিয়ন। আর হচ্ছে নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল, ঠিক আছে, এই অঞ্চলগুলো সব থেকে বেশি হয়, ভূমিকম্প হয়। আচ্ছা, তারপরে চলো মালাবার উপকূল লেখো। তারপর লেখো
লিখেছো কঙ্কন উপকূল, এই কঙ্কন না, এটা করমণ্ডল হচ্ছে করমণ্ডল উপকূল। করমণ্ডল হ্যাঁ, করমণ্ডল উপকূল। তারপর লেখো উত্তর সরকার উপকূল। এটা অনেক বইতে আন্ধ্রা উপকূলও থাকে, হ্যাঁ আন্ধ্রা উৎকল। হ্যাঁ হ্যাঁ তাহলে 5 নম্বর কি বললেন? ওই তো উত্তর সরকার উপকূল। হয়েছে? সে উত্তর সরকারটা পুরো একদম ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত, আন্ধ্রা থেকে ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত। হ্যাঁ, উত্তর সরকার উপকূল। আচ্ছা, প্রথমে গুজরাট উপকূল দেখো, একটু লিখে নাও তাহলে, গুজরাট উপকূল হেডিং করো প্রথমে। ওকে, দেখো এই অংশ হচ্ছে গুজরাট উপকূল। এই গুজরাট উপকূলকে তাদের ভূপ্রকৃতিগত দিক থেকে মূলত 4টে অংশে ভাগ করে দেওয়া হয়েছে। ওকে, এই 4টে অংশ কি কি? স্পেশালি প্রথমত দেখো এই কচ্ছের রিজিয়ন, এইটাকে বলা হয় কচ্ছের রিজিয়ন বা কচ্ছের রণ অঞ্চল, যেটা সাধারণত জলাভূমি বলা হয়। রণ কথার অর্থ জলাভূমি, উন্মুক্ত জলাভূমি। ঠিক আছে, আর এটা হচ্ছে কচ্ছ উপদ্বীপ, এটা হচ্ছে কচ্ছ উপদ্বীপ। 4টে কি কি? একটা কচ্ছের রণ, তারপরে একটা কচ্ছের রণ, উত্তরে একদম কচ্ছের রণ। হয়েছে? তারপরে কচ্ছ উপদ্বীপ, হয়েছে? তারপরে এই মাঝখানে 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 ঠিক মানে গিরনার পাহাড় যুক্ত অঞ্চল, এই অংশে গিরনার পাহাড় যুক্ত অঞ্চল রয়েছে, গিরনার পাহাড়। আর কি তারপরে লিখবো? গিরনার লিখবো, গিরনার। হ্যাঁ লেখো গিরনার পাহাড়। আর তারপরে নিচে একদম এইটা হচ্ছে লাভা গঠিত অঞ্চল, কাথিয়াবার উপদ্বীপ, কাথিয়াবার উপদ্বীপ। কাথিয়াবার উপদ্বীপ। আর এই গঙ্গুবাই কাথিয়াবাড়ি কি ওই এলাকায় থাকতো? হ্যাঁ হ্যাঁ গাঙ্গুবাই হতে পারে। হ্যাঁ ওখানকারই। আচ্ছা, এই গিরনার পাহাড়ের সর্বোচ্চ অংশ হচ্ছে গোরখ গোরখনাথ। ওকে, এটা কাথিয়াবাড়ের সর্বোচ্চ অংশ, লিখে নাও, কাথিয়াবাড়ের সর্বোচ্চ অংশ গোরখনাথ। গোরখনাথ, কাথিয়াবাড়ের বলছেন? হ্যাঁ, কাথিয়াবাড়ের সব থেকে সর্বোচ্চ অংশ লেখো গোরখনাথ। অংশ মানে এটা কি সিংহ, মানে পাহাড় আর কি? অ্যাকচুয়ালি ওই অঞ্চলের মধ্যে মালভূমি অঞ্চল, তো মালভূমি অঞ্চলের মধ্যে সব থেকে উঁচু অংশ, বুঝলে? মানে সব থেকে উঁচু অংশ, এটা তো পাহাড়ি অঞ্চল না, মানে উঁচু অংশ, মালভূমি থেকে একটু পাহাড়ি অঞ্চল আছে, গিরনার পাহাড়। ঠিক আছে, ওই গোরখপুর, এটা গিরনার পাহাড়ে গোরখপুর হচ্ছে কাথিয়াবাড়ের সর্বোচ্চ অংশ। আচ্ছা, যদি বলা হয় কাথিয়াবাড় কি মানে কি দিয়ে গঠিত, ভূমিরূপ কি কেমন প্রকৃতির? লাভা গঠিত। হ্যাঁ, লাভা গঠিত, এটা একটু মাথায় রাখতে। ওকে, আচ্ছা, এই কচ্ছেরন টিকা সেই মাধ্যমিকে পড়েছিলে না, মাধ্যমিকে আসতো কচ্ছেরন টিকা লেখো। ঠিক আছে, এই কচ্ছেরন টিকা, এটা যদি বলা হয় কিভাবে লিখতাম, সেই এরকম লিখতাম যে কচ্ছ কথার অর্থ উন্মুক্ত জলাভূমি বা জলাময় দেশ। ঠিক আছে, এটা দুটো অংশ, একটা হচ্ছে উত্তরের অংশ, উত্তরের বৃহৎ কচ্ছ, আর একটা হচ্ছে দক্ষিণের ক্ষুদ্র কচ্ছ। ঠিক আছে, এটা একটু লিখে নাও, কচ্ছ কথার অর্থ কর্দমাক্ত লবণাক্ত জলাভূমি, কর্দমাক্ত লবণাক্ত জলাভূমি। আমার আবার পড়ানো কচ্ছ আছে। কথার অর্থ না রণ কথার অর্থ? ও হ্যাঁ, রণ কথার অর্থ, রণ কথার অর্থ, কচ্ছ কথার অর্থ লেখো জলাময় দেশ, আর রণ কথার অর্থ লেখো কর্দমাক্ত
লবণাক্ত জলাভূমি। কি কচ্ছ কথার অর্থ? লেখো কচ্ছ কথার অর্থ জলাময় দেশ, আর রণ কথার অর্থ কর্দমাক্ত লবণাক্ত নিম্নভূমি। হয়েছে? আচ্ছা, এর নিচে আছে দেখো মহারাষ্ট্র, এর নিচে আছে দেখো মহারাষ্ট্র, তাই না? এই মহারাষ্ট্রে কোঙ্কণ উপকূল রয়েছে, লেখো কোঙ্কণ উপকূল। স্যার এর নিচে আছে কি বল? না এরকম লেখনি, এমনি বোঝাচ্ছি যে এর নিচে দেখো, এর নিচে লেখো, মানে এরকম লেখনি, লেখো এবার হেডিং করো কোঙ্কণ উপকূল। লেখো মহারাষ্ট্র ও গোয়া রাজ্য রাজ্য রাজ্যে বিস্তৃত, লেখো মহারাষ্ট্র ও গোয়া রাজ্যে বিস্তৃত। আর কি বললেন? লেখো মহারাষ্ট্র ও গোয়া রাজ্যে বিস্তৃত কোঙ্কণ উপকূল। এরকম আর ভেতরে কিছু আসে না, এখান থেকে এই পর্যন্ত করলে হবে। আরেকটা জিনিস বলে দিই, এই মহারাষ্ট্র কথাটা যেহেতু চলে এলো, এই মহারাষ্ট্রে একটা হ্রদ আছে যেটা হচ্ছে লোনার হ্রদ, মনে আছে? লোনার হ্রদ, উল্কা এটা হচ্ছে ক্র্যাটার, মানে এটা একটা উল্কাপাতের দ্বারা সৃষ্ট হ্রদ, এটা লিখে নাও। লেখো লোনার হ্রদ উল্কাপাতের দ্বারা সৃষ্ট একটি হ্রদ, কোথায় অবস্থিত? লেখো মহারাষ্ট্র, পরীক্ষায় আসে। ওকে, তার নিচে রয়েছে কর্ণাটক উপকূল, মানে এটা আমি স্কিপ করে গেছি, ওইটা এর মধ্যে করে দিয়েছি। স্যার হ্রদটা একবার বলুন। লোনার হ্রদ, লেখো লৌকার দন্তনাকার লোনার হ্রদ, লোনার হ্রদ। আচ্ছা, এর নিচে দেখো এই যে তারপরে কি লোনার একটা হ্রদ বললেন, তার আগে এটা উচ্চারণটা করলেন, লোনার কি বললেন? লোনার ক্র্যাটার, এটা ক্রেটার বলা হয়, ক্রেটার উল্কাপাতের দ্বারা সৃষ্ট ক্রেটার। উল্কাপাতের দ্বারা সৃষ্ট হ্রদকে ক্রেটার বলে। আচ্ছা, এবার দেখো আর একবার বলবেন কি বলে বললেন? ক্রেটার, কয়রা বলা একা টয়কার ক্রেটার। একটু তাড়াতাড়ি লেখো, আমি আমার 4:30 থেকে ব্যাচ, আমি রেডি হব কখন, আর ওখানে গেলে ছেলেমেয়েরা বসে থাকে। আচ্ছা এমনি একটু তাড়াতাড়ি নাও। তার নিচে আমাদের তো কত দেরিতে শুরু। হ্যাঁ, তোমাদের দেরিতে শুরু হয়েছে, সেই এমনিতেই গল্প হলো অনেকটা, গল্প টল্প করলে হবে না, এবার ক্লাসে এসে ডাইরেক্ট পড়াশোনা করতে হবে, অনেক বেশি গল্প হচ্ছে বিয়ের পর থেকে, তাই না বুঝলি? না না ঠিক আছে, ভালো লাগছে। হ্যাঁ ভালো হবে, পড়াশোনা হচ্ছে না, পড়াশোনা তো আরো বেশি করতে হবে। আচ্ছা ঠিক আছে, ওইটা দিয়ে আবার 2 মিনিট টাইম নষ্ট করছেন, তারপরে বলুন কি বললেন? লেখো 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 এবার লেখো কর্ণাটক উপকূল। লাস্ট লাইন কি বললেন? লাস্ট কর্ণাটক বলেছি, লেখো কর্ণাটক উপকূল। তো এখানে কর্ণাটক উপকূল বলেননি, এখানে তো ডিরেক্ট মালবার উপকূল বলেছিলেন। লেখো না আরেকটা, মালাবার বল। হ্যাঁ এটা লেখো, ওটা স্কিপ হয়ে গেছে। হ্যাঁ ওটা স্কিপ হয়ে গেল। লেখো এটা, লেখো কোথায় থেকে, লেখো গোয়ার, লেখো গোয়া থেকে দক্ষিণে ম্যাঙ্গালোর পর্যন্ত বিস্তৃত, কর্ণাটকের ম্যাঙ্গালোর পর্যন্ত বিস্তৃত, মানে গোয়ার শেষ থেকে, লেখো গোয়া থেকে কর্ণাটকের ম্যাঙ্গালোর পর্যন্ত বিস্তৃত। ম্যাঙ্গালোর পর্যন্ত বিস্তৃত। ব্যাস, ওকে, এখান থেকে এই পর্যন্ত। তবে এখানে মানে কোনো এ নেই, আর কিছু বলার নেই এখানে না, কর্ণাটকে? না আর কিছু বলার নেই এখানে, আরো অনেক কিছু বলার আছে, ঠিক আছে।
এখানে কি রয়েছে কর্ণাটকে যদি বলা হয় আরো মানে এটা হচ্ছে মানে কি বলবো এখানে একটা জলপ্রপাত আছে কর্ণাটকের এই অংশে মানে কর্ণাটকে একটা জলপ্রপাত আছে সেটা ভারতবর্ষের সব থেকে বড় মানে উচ্চতম জলপ্রপাত সেটা হচ্ছে যোগ জলপ্রপাত লিখে নাও যোগ জলপ্রপাত কুঞ্চিকল। হ্যাঁ উচ্চতম তো কুঞ্চিকল জলপ্রপাত। আরে সে বললাম না আগে ছিল লেখো আগে ছিল যোগ, এখন কুঞ্চিকল। হ্যাঁ লেখো এই যোগ জলপ্রপাত সরাবতী নদীর ওপর অবস্থিত কর্ণাটক উপকূলে। তারপরে লেখো মালাবার উপকূল, তাড়াতাড়ি লেখো মালাবার উপকূল। লেখো এটা কেরল রাজ্যে বিস্তৃত। দেখো কেরলে ম্যাঙ্গালোর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত, ম্যাঙ্গালোর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত। এখানে অনেক জলাভ মানে ব্যাকওয়াটার্স রয়েছে, ঠিক আছে। এরকম প্রশ্ন আছে যে ব্যাকওয়াটার্স বা কয়েল কোন উপকূলে দেখা যায়, এটা মালাবার উপকূলে, এটা একটু লিখে নাও। হ্যাঁ লেখো এখানে অসংখ্য ব্যাকওয়াটার্স বা কয়েল আছে। সব থেকে বড় কয়েল লেখো ভেম্বানাথ কয়েল, সব থেকে বড় কয়েল ভেম্বানাথ কয়েল। শোনো কি ব্যাকওয়াটার? ব্যাকওয়াটার্স মানে কয়েলকে ব্যাকওয়াটার্স বলা হয়। শোনো আজকে এই পর্যন্ত থাক, বুঝলে, পরের দিনে বাকিগুলো হবে। আর আমি আজকে বেরিয়ে যাচ্ছি, বুঝলে। ঠিক আছে, পরদিন